স্বাগতম। বিবিসি বাংলার আয়োজন বাংলাদেশ সংলাপের আজকের পর্বে ঢাকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কামাল আহমেদ। আজকের প্যানেলে রয়েছেন প্রধানমন্ত্রীর অন্যতম উপদেষ্টা এইচ.টি. ইমাম, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শাহিদুজ্জামান এবং মানবাধিকার আইনজীবী তানিয়া আমির। মিলনায়তনে উপস্থিত দর্শকবৃন্দ, আপনারা এখানে প্রবেশ করার সময় যে সমস্ত প্রশ্নগুলো জমা দিয়েছেন সেখান থেকে কিছু প্রশ্ন আমরা বাছাই করে নিয়েছি, তবে সেই প্রশ্নগুলো কি প্যানেল সদস্যরা তা জানেন না। প্যানেল সদস্যরা সেসব প্রশ্নের যেমন জবাব দেবেন, ঠিক তেমনি আপনারাও সেসব বিষয়ে মতামত জানানোর সুযোগ পাবেন অথবা কোনো সম্পূরক প্রশ্ন থাকলে তা উত্থাপনের সুযোগ পাবেন। আজকের প্রথম প্রশ্ন করছেন মহিউদ্দিন আশিক। সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল হলে দেশে কোনো নৈরাজ্য সৃষ্টি হবে কিনা? সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে হাইকোর্টের একটি আদেশের উপর ভিত্তি করে। হাইকোর্টের সেই আদেশের বিরুদ্ধে এর আগের সরকার সুপ্রিম কোর্টে আপিল দায়ের করার বা লিভ টু আপিল, যেটা আপিলের অনুমতি, সেটা চেয়ে একটি প্রার্থনা পেশ করেছিলেন, কিন্তু বর্তমান সরকার এসে সেটা প্রত্যাহার করে নিয়েছেন। সেই পটভূমিতে এই প্রশ্ন। আপনি নৈরাজ্যের কথা কেন বলছেন? নৈরাজ্য বলতে কি বোঝাচ্ছেন? নৈরাজ্য বলতে আমি কয়েকটি বিষয় বোঝাতে চাচ্ছি। যেমন এই পঞ্চম সংশোধনীর পরে বেশ কয়েকটি সরকার এসছে এবং এইসব সরকার অনেক আইন প্রণয়ন করেছে, বিদেশের সাথে অনেক চুক্তি সম্পাদিত হয়েছে। এখন যদি পঞ্চম সংশোধনী বাতিল হয় তাহলে এইসব অবৈধ হয়ে যাবে কিনা, কিংবা পঞ্চম সংশোধনীর আগের যে অবস্থা, যে যেমন দেশে একদলীয় শাসন ছিল, বিচার বিভাগ কিংবা সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, এগুলি এখনো ওই রকম অবস্থায় ফিরে যাবো কিনা, কিংবা যারা পঞ্চম সংশোধনীর পক্ষ সমর্থনকারী দল আছেন তারা দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবেন কিনা। ধন্যবাদ। খন্দকার মোশাররফ হোসেন। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় প্রশ্নকর্তা অত্যন্ত একটি প্রাসঙ্গিক এবং সাম্প্রতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করেছেন। আমি প্রশ্নকর্তার সাথে প্রায় একমত পোষণ করে বলতে চাই। প্রশ্নকর্তা কিন্তু কোনো মত দেননি, তিনি প্রশ্ন উত্থাপন করেছেন। সর্বশেষ একটা প্রশ্নকর্তার একটা কথা আছে যে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি হতে পারে কি, সেটার সাথে আমি আসতে চাই পরে। যে আমি প্রথমে বলতে চাই যে এই পঞ্চম সংশোধনী যে বাতিলের বিষয়টি, হাইকোর্টে সিদ্ধান্তের যে বিষয়টি, এটি কখনোই গ্রহণযোগ্য নয়। কেননা এই পঞ্চম সংশোধনী পার্লামেন্টে পাশ হয়েছিল। পার্লামেন্টে যে জনগণের প্রতিনিধিদের দ্বারা যে আইন পাশ হয় বা যে সংশোধনী যে যা কিছু হয় না কেন, সেটা যদি আদালতের মাধ্যমে এটাকে নাকচ করার চেষ্টা করা হয় তাহলে জনগণের প্রতিনিধি পার্লামেন্টকে আন্ডারমাইন করা হয়। এটা এক। দ্বিতীয় হচ্ছে আমার ধারণা যে যদি 12 তলা একটি বিল্ডিং হয়, সেখানে ধাপে ধাপে বেসমেন্ট থেকে শুরু করে 12 তলা পর্যন্ত একটি বিল্ডিং তৈরি হয়, সেখান থেকে যদি পঞ্চম তলা যদি খুলে ফেলা হয় তাহলে কি অবস্থা দাঁড়াবে? উপরে যে 7টি তালা রয়েছে সেই তালাগুলো শূন্যে ভাসতে পারবে না। তখন এই পঞ্চম তালা না থাকার কারণে চতুর্থ তালার উপরে এটা ক্রাশ করবে, উপরে পড়ে যাবে এবং এই ইম্প্যাক্টে উপর এবং নিচের সবগুলো তালা কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এটা ঘটেছে আমেরিকায় টুইন টাওয়ারের বেলায়, টুইন টাওয়ার ধ্বংসের বেলায়। অতএব এটা খুবই বৈজ্ঞানিক। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে এভাবে পঞ্চম সংশোধনী হাইকোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে যদি বাতিল হয়ে যায় তাহলে পরবর্তী যে সমস্যাগুলো সৃষ্টি হবে অত্যন্ত জটিল জটিল সমস্যার সৃষ্টি হবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে পঞ্চম সংশোধনী বাতিল হলে দেখা যাবে যে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস, এই যে সর্বশক্তিমান আল্লাহর উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস হইবে জাতীয় কার্যাবলীর ভিত্তি, এটা পঞ্চম সংশোধনী ছিল। এখন এটা বাতিল হয়ে গেল। মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে বিসমিল্লাহির রহমান রহিম থাকবে, কিন্তু বিসমিল্লাহির রহমান রহিম থাকবে, অথচ সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি, এটা কিন্তু থাকছে না। প্রকারান্তরে এসে যাচ্ছে ধর্মনিরপেক্ষতা। অন্যদিকে হোসেন মাহমুদ এরশাদ সাহেব 1988 সনে
অষ্টম সংশোধনীর মাধ্যমে আমাদের এই বাংলাদেশের রাষ্ট্রধর্ম অষ্টম সংশোধনী এখানে আলোচনার বিষয় না, এখানে বিষয় পঞ্চম না। সংশোধনী শুধু হ্যাঁ, আলোচনার বিষয়। এই জন্য বলছি যে এর পরবর্তী যে ইম্প্যাক্টটা, এখন আপনি বলেছেন এই একটা প্রশ্ন, ইম্প্যাক্টটা বলেছি আপনি সম্ভাব্য সম্ভাবনার কথাগুলো বলেছেন যেগুলো আপনারা আশঙ্কা করছেন, কিন্তু প্রশ্নকর্তার একটা প্রশ্ন ছিল যে তাহলে কি বিরোধী দল নৈরাজ্য সৃষ্টির মতন কোনো কাজ করবে কিনা? আমরা এই কথা বলতে চাই না। আমি বলতে চাই যে এই যদি এটা হয় তাহলে যে পরবর্তী যে কনসিকুয়েন্সিয়াল যে অবস্থাগুলো হবে এই সরকার পরিচালনায় ইত্যাদি, যেটা আমি বলতে চেয়েছিলাম যে এর পরবর্তীকালে অনেকগুলো সংশোধনী হয়েছে, যেমন অষ্টম সংশোধনী, রাষ্ট্রধর্ম ইসলাম হয়েছে, এটা তো বাতিল হচ্ছে না। অন্যদিকে সেখানে যে রাষ্ট্রের যে মূল চার নীতি তাতে ধর্মনিরপেক্ষতা চলে আসছে। তো এতে করে আমার মনে হয় যে একটা সাংঘর্ষিক অবস্থা হবে, অর্থনীতিতে তাই হবে, সমাজতন্ত্র এসে যাবে পঞ্চম সংশোধনী বাতিল হলে। কিন্তু বর্তমানে আমরা মুক্তবাজার অর্থনীতিতে প্রত্যেকটি সরকার ইতিমধ্যে অনেকটুকু অগ্রসর হয়ে আমরা কাজ করছি। WTOর সদস্য আমরা বাংলাদেশ। অতএব এই যে অর্থনীতিতে এবং পরবর্তীকালীন যে রাষ্ট্রীয় যে সিদ্ধান্তে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই যে সকল কার্যাবলীর ভিত্তি হবে, সেই ভিত্তিতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে পরবর্তী সরকারের সব তখন কিন্তু অবৈধ হয়ে যাবে। সেজন্যই একটা যে প্রশ্নকর্তা বলেছেন যে একটা বড় ধরনের বিপর্যয় হতে পারে, কিন্তু বিরোধী দল এ ব্যাপারে কোনো ধরনের কিছু সৃষ্টি করার ইচ্ছা নেই। ধন্যবাদ। আমরা এখানে অনেক পলিটিক্যাল রেটরিক শুনছি। জিনিসটাকে আমার মনে হয় যেহেতু সুপ্রিম কোর্টে সামনে আছে, একটু আইনি কায়দায় দেখাটা প্রয়োজন। আমি খুব সহজভাবে বলতে চাই আমাদের যারা দর্শক আছেন এবং আপনারা যারা দর্শক থাকবেন, যে একটা যখন অসাংবিধানিকভাবে কেউ যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে, কিছুটা হাইজ্যাকারের মতো। আপনারা তো সিনেমাতে দেখেন, তো সিনেমাতে দেখেন একটা ব্যাংক হাইজ্যাকার এসে হাইজ্যাক করে, হস্টেজ নিয়ে নেয়। তো সেরকম একইভাবে যখন হাইজ্যাকার এসে একটা ব্যাংক লুট করছে, তখন কিন্তু ওই ব্যাংকের বাইরে সাধারণ আইন চলছে। যেখানে সে হাইজ্যাক করেছে সেখানে হস্টেজ আছে এবং হাইজ্যাকারের কাছে বন্দুক আছে, সে যেটা উচ্চারণ করছে সেটাই আইন। তো আমাদের সংবিধান কেউ অবৈধভাবে যখন কেউ এরকম ক্ষমতা নিয়ে নেয়, কারণ সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণ হচ্ছে ক্ষমতার উৎস, অবৈধভাবে ক্ষমতা নিয়ে নেওয়ার পরে সংবিধানকে হস্টেজ, জনগণকে হস্টেজ রেখে তারা কিছু অ্যামেন্ডমেন্ট এনেছে। প্রশ্নটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট ভালো কি খারাপ সেটা অন্য বিষয়, আমাদের সকলের একটা ভ্যালু জাজমেন্ট থাকতে পারে। সংবিধান অ্যামেন্ড করার প্রক্রিয়া কিন্তু সংবিধানেই বলা আছে। আমাদের ক্ষমতা হাইজ্যাক করে নিয়ে গিয়ে উপর থেকে চাপিয়ে দিল কিছু অ্যামেন্ডমেন্ট, এবং সেটা হাইজ্যাকার আবার যখন তার এগেনস্টে তো নিশ্চয়ই মামলা মোকদ্দমা হবে। সে বাড়ি যাওয়ার সময় যখন সারেন্ডার করছে একটা ইনডেমনিটি সে নেগোশিয়েট করলো। হাইজ্যাকার অনেক সময় নেগোশিয়েট করে না, যে আমার এই টার্ম দরকার ওই টার্ম দরকার, নেগোশিয়েট করে বললো এটাই সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। অনেক দিন পরে, এবং আমরা সাংবিধানিক যখন ইম্পর্টেন্ট মামলাগুলো দেখি, অনেক সময় যেই তথ্য বা যেই ফ্যাক্ট থেকে আসে অনেক সময় আনরিলেটেড হয়, কিন্তু ওখানে মুন সিনেমার মালিক বলেছিল যে আমার এটা অবৈধভাবে দখল করে নিয়ে গেছে, তো উনি ওইটা চ্যালেঞ্জ করতে গিয়ে তখন আপনার ফিফথ অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ করা হলো। এবং আমাদের অ্যাপেলেট ডিভিশনের কিছু জাজমেন্ট আছে এই জাজমেন্টের আগে, যেখানে তারা বলেছিলেন যে আপনার এখানে যে ফিফথ অ্যামেন্ডমেন্টে যেহেতু চ্যালেঞ্জ করা হয় নাই, ওনারা ওই লাইনে এখন যে ফিফথ অ্যামেন্ডমেন্টকে বাতিল করা হলো, এটা যদি থাকে বহাল থাকে, তাহলে কি নৈরাজ্য সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা আছে? আমি ওইটা আসছি আস্তে আস্তে। সো প্রথমে হচ্ছে হাইজ্যাকারের বিষয়টা। সো আমার উত্তর হচ্ছে হাইজ্যাকার নৈরাজ্য সৃষ্টি করেছিল। সো সংবিধানের যে ধারাবাহিক যেই ধাপে ধাপে যে অগ্রসর হয়, জনগণের ক্ষমতা যে একটা অবৈধভাবে লুট করে নিয়ে গেল, যে করেছিল, যে সময় করেছিল, সেটা হচ্ছে নৈরাজ্য। সো আমাদের জিনিসটা বুঝতে হবে, এখানে আমরা জিনিসটা একেবারে আপসাইড ডাউন করে দিচ্ছি, করাটা ঠিক হবে না। আমি আরেকটা কতগুলো পয়েন্ট এসেছি যদি অ্যালাউ করেন। আরেকটা হবে যে এখানে আপনার ওনারা বলছেন 12 তালা 5 তালা চলে গেল। এগেন দ্য হোল থিং ইজ আপসাইড ডাউন। আমার তালা, আমার সংবিধান হচ্ছে মুক্তিযুদ্ধের একটা ফসল। সো সেখানে আপনার এখানে একটা আমি বলবো একটা ইলিগাল স্ট্রাকচার তৈরি করা হয়েছিল, 5 তালা ধ্বংস করা হয় নাই। এখানে আপনার রাজক যদি 6 তালা পর্যন্ত পারমিশন দেয়
যেটা জনগণ পারমিশন দিয়েছেন, পারমিশনের বাইরে একটা ইলিগাল স্ট্রাকচার তৈরি করা হয়েছিল, 6.5 তলা 7 তলা করা হয়েছিল। সো সেখানে অথবা আপনার যেখানে ওপেন স্পেস রাখতে হবে সেখানে এখানে আপনি একটা রেস্টুরেন্ট তৈরি করেছেন। সো এখানে রাজকের মতো যে সে যেরকম ইলিগাল স্ট্রাকচার ধ্বংস করে দেয়, হাইকোর্ট এক্সামিন করতে গিয়ে বলেছেন যে এটা অবৈধ, এটা বাতিলের প্রশ্ন না, এটা সুপারফ্লুয়াস, অবৈধ। আর লাস্ট প্রশ্ন, আমি জানি আপনি কি করবেন, সেটা হচ্ছে এখানে ধারাবাহিক গুলো যে আইনগুলো করা হয়েছে সেখানে কোনো বৈষম্য বা এখানে কন্টিনিউটি ডিস্টার্ব হবে কিনা। অ্যাবসলিউটলি নো। আমাদের আইনের জগতেই আমাদের সুপিরিয়র কোর্ট একটা প্রিন্সিপাল এস্টাবলিশ করেছে, ক্লোজড পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজাকশন। অর্থাৎ ওই সময় যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছিল সরকার সেগুলো সমস্ত দৈনন্দিন কার্যক্রমকে দৈনন্দিন বৈধতা দিয়েছে। কার্যক্রমগুলো, অর্থাৎ আপনি যদি আরেকটা উদাহরণ দেই, একটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর, কেউ হয়তো ইলিজিবল, ডিফল্টার, অবৈধভাবে হয়তো বোর্ড অফ ডিরেক্টর আছে, কিন্তু সেই বোর্ড যদি রেজলিউশন নেয় যে ব্যাংক অ্যাকাউন্ট কোথায় খুলবে, কতটুকু ড্র করবে, এই দৈনন্দিন সিদ্ধান্তগুলো কিন্তু জাস্ট বিকজ কোম্পানির ডাইরেক্টর ডিসকোয়ালিফাইড এটা কিন্তু বাতিল হয়ে যায় না। সো ডে টু ডে ট্রানজাকশন যেগুলো হয়েছে ওটার কন্টিনিউটি থাকবে। ধন্যবাদ। দর্শকদের মধ্যে দু একজনের মতামত নেব। হ্যাঁ, আপনি। আচ্ছা, আমি একটু মানে তানিয়া আমিনকে বলতে চাচ্ছিলাম যে উনি বললো যে মানে হাইজ্যাক করছে, তা 1/11-তে যে সরকারটা আসছিল এই সরকারটা কিভাবে আসছিল এবং এদের কাজগুলা কিভাবে বৈধতা দেওয়া হইলো? ধন্যবাদ। এদিকে আমরা জানি যে সংবিধান রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে এগিয়ে আসতে পারে, সংসদের ভূমিকা তো এখানে নাও থাকতে পারে। ধন্যবাদ। সামনে। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, এখানে ধর্ম যার যার বিশ্বাস। এটা সংবিধানে এসে এটা মনে হয় না এটা সংবিধান দিয়ে, এখানে আমাদের হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, অতএব আমি মনে করি এটা তো সংবিধানে থাকার দরকার আছে। আর ধর্মহীনতা মানে আমি আবার বলতে চাই ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নাই, ধর্মটা যার যার বিশ্বাস। এম শাহিদুজ্জামান। আমি এই বিষয়ে বলতে গেলে আমি প্রথমেই কিছুটা আমার রিজার্ভেশনস রয়েছে। তানিয়া আমির আমার আগে যে বললেন যে একটা হঠাৎ করে হাইজ্যাকাররা এসে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করে, এইসব এক্সপ্রেশনগুলো কি আসলে প্রয়োজন? কারণ সরকারের তো বৈধতা ছিল। ইফ ইউ কনসিডার যে একটা অন্য সরকার বাকশাল সিস্টেম ছিল, তার পরিণতিতে যে পরবর্তী ঘটনা প্রবাহ ঘটে গিয়েছে সেগুলো তো গণতান্ত্রিক প্রক্রিয়া, বহুমাত্রিক গণতান্ত্রিকতাকে ফিরিয়ে এনেছে। কাজেই ইউ ইউজ সাচ এক্সপ্রেশনস অ্যাজ হাইজ্যাকার, এগুলো আমার মনে হয় কি যে এটা আমাদের পুরো ডিবেটটাকেই আরো বেশি হালকা করে দেয়। কিন্তু তানিয়া আমির যে কথা বলেছেন সেটা কিন্তু জাজমেন্টেই আছে। জাজমেন্টেই বিচারপতিরা বলেছেন যে সামরিক শাসকরা অবৈধভাবে ক্ষমতা দখল করে নিয়েছিল, সে কথা কিন্তু তারা বলেছেন। সেটা যদি এবং যেই সংসদে এটা পাশ হয়েছে সেই সংসদকে ওই রায়ে বলা হয়েছে যে তারা জালিয়াতি করে এই আইনটি পাশ করেছে, কারণ সংবিধানের মূলনীতির সাথে সাংঘর্ষিক কোনো ধরনের আইন পাশ করার ক্ষমতা পার্লামেন্টের নেই, সে কথা বলেছে। সেটা যদি হয়ে থাকে তাহলে এত বছর পরে এতগুলা সরকার পার করে আমরা এই বর্তমান পর্যায়ে এসেছি, তাহলে এগুলো তো এমন এক এথিক্যাল কোশ্চেন্স যেগুলো আমাদেরকে অনেকটা অতীতে নিয়ে যায় এবং অতীতমুখী প্রক্রিয়ায় নিয়ে যায়। আমি এটা যে নৈরাজ্যের প্রক্রিয়ায় যে অরিজিনাল প্রশ্নটা ছিল নৈরাজ্যের দিকে নিয়ে যেতে পারে, সেই ইঙ্গিত আমি অগ্রাহ্য করতে পারছি না। এই জন্যে যে দেখেন আমাদের সামনে ভবিষ্যতে যে বাস্তবতাগুলো রয়েছে সেই বাস্তবতাগুলো বাংলাদেশের জন্য এত কঠিন এবং এত চ্যালেঞ্জিং। এখন কি হচ্ছে, এই নতুন ডিবেটগুলো এনে ভয়াবহ একটা রেথরিক্সের মাত্রা আমাদের পলিটিক্যাল কালচারে আমরা খামাখা অ্যাড করে দিচ্ছি এবং এই এডিশনাল বার্ডেনকে যুক্ত করার ফলে কি হবে, যে নতুন প্রজন্ম আর পুরনো প্রজন্মর মধ্যে যে বিশাল একটা গ্যাপ, সেই গ্যাপটা আরও বেশি ক্ষত সৃষ্টি করবে। এবং আমি জানি যে যখন ইলেকশন হয়েছিল, গত ইলেকশনে আওয়ামী লীগ যে ম্যাসিভ ম্যান্ডেট পেয়েছে, সেই ম্যাসিভ ম্যান্ডেটের পেছনে এই ধরনের ইস্যুস কিন্তু ছিল না। জনগণের ভোট যেভাবে এসছে সেগুলো এসছে মূলত ইন সাপোর্ট অফ আওয়ামী লীগ, দেশকে একেবারে একটা নতুনত্বের দিকে নিয়ে যাবে। জবাব দিয়েছেন যে আপনি নৈরাজ্যের আশঙ্কা করছেন। এইচ.টি. ইমাম। আমি প্রশ্নকর্তাকে একটি কথা প্রথমেই বলে নিতে চাই। তার প্রশ্নের ধরনে আমার মনে হলো তানিয়া আমির ভালো বুঝবেন, লয়ে বলে লিডিং কোয়েশ্চেনটি খুব লোডেড, অনেকগুলো উত্তরও তার মধ্যে দিয়েছেন। পরেরটি আমার বাঁ পাশে বসা প্রফেসর সাহেবের কথার উত্তরে বলি। তিনি যেটি বলেছেন যে বাকশালের প্রতিক্রিয়ায় পরবর্তী সরকার এসেছিল, এটা একেবারেই আজগুবি কথা।
পরবর্তী সরকার এসেছিল একটি ষড়যন্ত্রের ফলে, দেশীয় আন্তর্জাতিক একটি বিশাল ষড়যন্ত্র করে সরকারকে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এবং পরবর্তীকালে 4 নেতাকে হত্যা করে দেশ থেকে যাতে স্বাধীনতার চিহ্ন মুছে যায়, বাংলাদেশের সার্বভৌমত্ব না থাকে, সেই জন্যই সৃষ্টি হয়েছিল। এর সঙ্গে বাকশালের কোনো সম্পর্ক ছিল না। পরের প্রশ্নে আসি, সেটি হলো যে সরকার কিংবা দেশ কোনো একটা ভয়েড, শূন্যতায় বিরাজ করে না। বর্তমান সরকারও তাই শূন্যতায় বিরাজ করছে না। কোর্টের একটি রায় হয়েছে, সেই রায় সরকার আপিল করবে কি করবে না তার এখতিয়ার। তারপরে এটি নিয়ে যে এই যে ঝড় তোলা হচ্ছে, এটি আমি মনে করি স্টর্ম ইন এ টি কাপ, একেবারে চায়ের পেয়ালায় ঝড়। আমরা অকারণ কতগুলো প্রশ্ন তুলছি, যেগুলো সম্পর্কে আমার মনে হয় সরকার অত্যন্ত সচেতন এবং এগুলো নিয়ে এমন কোনো কিছুই সৃষ্টি হবে না। আপনাদের সামান্য একটু আমি ইতিহাসের পাতায় নিয়ে যাই। সেটি হলো বাংলাদেশের সৃষ্টি কিন্তু একেবারে আইনগতভাবে যেটি, তার সৃষ্টির মূলে হলো প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। 10ই এপ্রিল 1971 যে ঘোষণা করা হয়েছিল, স্বাধীনতার ঘোষণা, সেই ঘোষণার বলেই প্রথমেই বলা হয়েছিল, ঘোষণার প্রথম বাক্যই ছিল, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চ রাত্রে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঘোষণা করেছিলেন, সেই হেতু এবং তারপরে হেতু দিয়ে আমরা সকল জনপ্রতিনিধিগণ এই রকম সিদ্ধান্ত নিলাম যে আমাদের উপরে এইরকমভাবে আক্রমণ করা হয়েছে, অতএব আমরা একটি স্বাধীন দেশ সৃষ্টি করলাম। এই যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা বলা হলো, ওটি কিন্তু আমাদের সংবিধানে পড়ে, একেবারে সংবিধানের ভিত্তি, একেবারে সংবিধানের প্রিএম্বলে এই জিনিসটি ছিল। এখন পরবর্তীকালে স্বাধীনতার যেটি ভিত্তি, সেটিকেই সরিয়ে দেওয়া হয়েছে। ওটিকে নিতে 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 অ্যানেক্সারে নিয়ে শেষ পর্যন্ত এমন হয়েছে, লাস্ট এই সংবিধানের যে আমি কপি দেখেছি তাতে দেখেছি এই জিনিসটিও নেই। আপনার সংবিধানের, আপনার দেশের স্বাধীনতার ভিত্তি, সার্বভৌমত্বের ভিত্তি যেখানে নাই, আপনি সংবিধানের পরবর্তী বিষয় নিয়ে কেন এত বড় বড় কথা বলছেন? তারপরে আসি, স্বাধীনতার সময় এই যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যখন হলো, তার সাথে সাথেই তখনকার আমাদের যে প্রাজ্ঞ নেতারা ছিলেন, তারা অত্যন্ত অভিজ্ঞ ছিলেন, দূরদর্শী ছিলেন। তারা তখন দেখলেন যে দেশ আমরা স্বাধীন করছি, মুক্তিযুদ্ধ পরিচালনা করতে গেলে আমাদের আইন লাগবে, তাহলে কোন আইনগুলো দিয়ে আমরা দেশ পরিচালিত করব? তাৎক্ষণিকভাবে তখনই আরেকটি ঘোষণা করা হলো, লজ কন্টিনিউয়ান্স এনফোর্সমেন্ট অর্ডার। লজ কন্টিনিউয়ান্স এনফোর্স অর্ডার, অর্থাৎ যে সমস্ত আইন দেশে প্রচলিত, সেগুলোকে আমরা অ্যামেন্ডমেন্ট করে প্রচলিতভাবে যাতে আমরা প্রয়োগ করতে পারি সেগুলো। কাজেই এই ধরনের নৈরাজ্য তখন যদি না হয়ে থাকতে পারে মুক্তিযুদ্ধের সময়ে, ওই রকম একটি সময়ে, আর আজকে এত বছর পরে সরকার সুসংগঠিত, বিরাট তার ম্যান্ডেট, এত বড় জনসমর্থন নিয়ে সেই সরকার নৈরাজ্য সৃষ্টি করতে দেবে? এই সমস্ত আলোচনার কোনো মানেই হয় না। ধন্যবাদ। আমরা পরের প্রশ্ন নেব। পরের প্রশ্ন করছেন AKM বাবুল আহমেদ। মধ্যবর্তী নির্বাচনের দাবি কতটা যুক্তিযুক্ত? মধ্যবর্তী নির্বাচনের দাবি কতটা যুক্তিযুক্ত? মধ্যবর্তী নির্বাচনের দাবি ইতিমধ্যেই বিএনপির তরফ থেকে উঠেছে। বলা হয়েছে যে যদি সরকার গ্যাস, বিদ্যুৎ, পানি এই সমস্ত জনজীবনের সমস্যা সমাধান করতে না পারে, তাহলে মধ্যবর্তী নির্বাচন দাবি করা অপ্রাসঙ্গিক হবে না, অযৌক্তিক হবে না। সেই পটভূমিতে এই প্রশ্ন। এম শাহিদুজ্জামান, মধ্যবর্তী নির্বাচনের দাবি কতটা যুক্তিযুক্ত? এ ধরনের দাবি যে কখনো উঠবে না সেটা ভাবা অবান্তর। তবে এত তাড়াতাড়ি যে এরকম একটা দাবি উঠবে, সেটা একটু ভাবতেও অবাক লাগছে। এর অর্থ এই দাঁড়াচ্ছে যে আমি এভাবেই এটা দেখতে যাচ্ছি যে বাংলাদেশ একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি। আমরা অনেক অধ্যায় পার হয়ে এসেছি, আমরা অনেক সরাসরি বিতর্কে অবতীর্ণ হই। আমার পূর্ববর্তী বক্তা উনি খুবই জোরালোভাবে তার যুক্তি দেখালেন, সেটাও আমি গ্রহণযোগ্য মনে করি। এবং এই অর্থে এই ধরনের চাপ যদি সৃষ্টি হয় যে মধ্যবর্তী নির্বাচন ভবিষ্যতে ঘটবে কি ঘটবে না, এটা গভর্নমেন্টকে ন্যাচারালি এমন একটা পজিশনে ফেলে, ঠিক ডিফেন্সিভ না হলেও আমি বলবো যে তারা সজাগ সচেতন হয়ে যায়। জনগণ যে চিরকাল তাদেরকে একই আসনে বসিয়ে রাখবে, সেই ধারণা থেকে তারা সরে আসে। এবং আমার মনে হয় এ ধরনের ধারণা সৃষ্টি করাটা খুব একটা অবাস্তবও না, অযৌক্তিকও না। ধন্যবাদ। এইচটি ইমাম। আমি মনে করি এই পর্যায়ে দেশে এমন কিছুই ঘটেনি, কিংবা
সরকার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার মানে আমাদের দল যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, সেই সমস্ত প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয়ে সরকার এমন কিছুই করেনি যাতে করে এই ধরনের হাস্যকর একটি প্রস্তাব এখন করা যেতে পারে, হতে পারে ভবিষ্যৎ। ধন্যবাদ। তানিয়া আমির। আমরা যখন মধ্যবর্তী কালের কথা শুনছি, এটা সাধারণভাবে যদি 5 বছর টেনিয়র হয়, তাহলে ইউজুয়ালি সব দেশেই সবচেয়ে ডিপ হয় আনপপুলারিটি আবার 2 থেকে 3 বছরের ভিতরে, বিকজ ওখানে হয়তো একটা আনপপুলারিটি থাকে। তো অবভিয়াসলি যখন বলা হচ্ছে মধ্যবর্তী পিরিয়ডে আমরা ইলেকশন চাই, যারা দাবি করছেন তারা মনে করছেন ওইখানে হয়তো তাদের আনপপুলারিটি হয়তো সবচেয়ে বেশি থাকবে, কিন্তু এখানে তাদের স্মরণ করিয়ে দেয়া যে এই প্রিরোগেটিভটা হচ্ছে প্রধানমন্ত্রীর এনি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, এবং এমনও হতে পারে যে হয়তো সরকার কোনো একটা কাজ করে খুব বেশি জনপ্রিয় হয়ে গেল, প্রধানমন্ত্রী ক্যান কল এন ইলেকশন দেয়ার এন্ড দেন, এবং আরও 5টি বছর যোগ করে নিতে পারে 5 বছর ওভার হওয়ার আগেও। সো 3 বছরের মাথায় ইলেকশন করে যদি খুব আরও 5টা বছর সরকার অ্যাড করে নেয়, তাহলে 8 বছর কিন্তু টেনিয়র পাচ্ছে। সো দিস ইজ হাউ পার্লামেন্টারি ডেমোক্রেসি ওয়ার্কস। সো ইট ওয়ার্কস বোথ ওয়েজ। ধন্যবাদ। খন্দকার মোশাররফ হোসেন, মধ্যবর্তী নির্বাচনের দাবিটা কি একটু আগাম হয়ে গেছে না? প্রথমেই বলছি যে দাবি যে কথাটি বলা হয়েছে, আমাদের দলের হয়তো ব্যক্তি বিশেষ কেউ এভাবে কথাটা বলেছেন যে এই 4 মাসে সরকারের যে সকল ব্যর্থতা, যেমন নির্বাচন চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার জন্য হয়তো 10 টাকা কেজি চাউল খাওয়াবে, বিনামূল্যে সার দেবে, বিনামূল্যে সার দেবে, প্রতি ঘরে ঘরে এক একজন পরিবার থেকে প্রত্যেক একজন করে চাকরি দেওয়া হবে। এগুলো থেকে অস্বীকার করা হয়েছে যে তারা আমি বলছি সেটা, বলেনি। সেই জন্যই বলছি যে নির্বাচনের সময় কোনো নেতা এই কথা বলেছেন, তবে তাদের যে ইশতেহারে, নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারে কিন্তু এই অনেকগুলো কথা আছে, যেমন প্রতি পরিবার থেকে একজন করে চাকরি দেওয়া হবে। এখন কথা হলো যে প্রতি পরিবার থেকে একজন করে চাকরি দিতে হলে সরকারি চাকরি এত দেওয়া সম্ভব নয়, এটা সবাই জানে। সেই জায়গায় এদেশে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। কর্মসংস্থান করতে হলে দেশি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে হবে। আর দেশি বিদেশি বিনিয়োগ উৎসাহিত হবে তখন যখন দেখবে একটি দেশে শান্তি শৃঙ্খলা রয়েছে, একটি দেশে যে প্রশাসনিক অবস্থায় অস্থিরতা নেই, দেশে একটা পরিবেশ রয়েছে। আজকে এই 4 মাসে অত্যন্ত দুঃখজনক যে এত বেশি সংখ্যক আসন পাওয়া সত্ত্বেও আওয়ামী লীগ সরকার এই 4 মাসে যে সকল সংকট নিজেরা সৃষ্টি করেছেন অথবা নিজেরা পড়েছেন, যেমন বিডিআরের যে পিলখানায় যে দুর্ভাগ্যজনক ঘটনা, এটা এই 4 মাসের মধ্যে হয়েছে। নূতন করে বিনিয়োগের কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হতে হলে একটি জাতীয় ঐক্য, সুতরাং আপনি কি মনে করছেন যে এখন দাবি করাটা এটা যুক্তিযুক্ত? জাতীয় ঐক্য সৃষ্টি করতে হয়। সেই জাতীয় ঐক্য তো হচ্ছেই না, বরং বিরোধী দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে প্রথম দিন থেকে গিয়ে সরকারকে সহযোগিতা করতে বলেছেন। বিডিআরের ঘটনার পরে সরকারকে সহযোগিতা করতে বলেছেন। এই সমস্ত সমসাময়িক ঘটনা সবাই জানেন, এগুলো না নিয়ে আপনি যদি প্রশ্নটার জবাবটা দেন। আমি যেটা বলছি, না নিয়ে যেখানে সরকার বিরোধী দলের সাথে যে পরিবেশের সৃষ্টি করছে, একটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি নিয়ে একটি অপ্রয়োজনীয় একটি ইস্যু নিয়ে মূল ইস্যু করা হচ্ছে, সেখানে আমরা মনে করছি যে এইভাবে যদি বিভাজন চলতে থাকে জাতির মধ্যে, জনগণের মধ্যে, তাহলে এখানে পরিবেশ আসবে না বিনিয়োগের, তাহলে এখানে কর্মসংস্থান হবে না। অতএব এই যে চাকরি দিতে পারবে না সেটা এখনই আমরা বুঝতে পারি, এবং অন্যান্যগুলো নির্বাচনের সময় কথা বলেছে, সেগুলো পারেনি। বিদ্যুৎ দিতে সেই জন্য কথাটা হয়েছে যে কিভাবে কথাটা হয়েছে একটি জনসভায়, কোনো প্রেস রিলিজের মাধ্যমে নয়, জনসভা হয়েছে যে এইভাবে যদি ব্যর্থ হয় সরকার, আপনি নিজেই বলছেন এটা জনসভার বক্তৃতা। আমি দর্শকদের মধ্যে মতামত নেব, শুধুমাত্র হাত উঠিয়ে যদি আপনারা বলেন যে এই বক্তব্যটা মধ্যবর্তী নির্বাচনের যে আওয়াজ, এটা একটু আগাম হয়ে গেছে কিনা। কারা মনে করেন যে এটা আগাম হয়ে গেছে, তারা হাত উঠান। আমার মনে হয় যে 50% মতন হবে, মানে তার চেয়ে বেশি নয়। আর কারা মনে করেন যে না, এটা এখন উচ্চারণ করা ঠিক আছে, এই আওয়াজ উঠতেই পারে, তাদের সংখ্যা 10%। তাহলে অনেকের মত নেই কোনো, বোঝা যাচ্ছে।
ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন হচ্ছে জান্নাতুল আফজা। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিলেন যে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না, কিন্তু এখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন যে পুলিশ আত্মরক্ষা করতেই পারে। তাহলে কি এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে পরোক্ষভাবে সমর্থন করা হলো না? এইচটি ইমাম। আমরা বরাবরই বলে এসেছি এবং এখনও অত্যন্ত জোরালোভাবে বলি, বিচার বহির্ভূত অথবা কাস্টোডিয়াল ডেথ আমরা যেগুলোকে বলি, গ্রেফতার করার পরে পুলিশে হেফাজতের মধ্যে যদি কোনো মৃত্যু হয়, এটি আমরা কোনো ক্রমেই সমর্থন করি না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেভাবে বলেছেন, এখন পুলিশের উপরে রাস্তায় অনেক সময় আক্রমণ তো হয়, পুলিশরাও তাদের কাছে আবেদন করেন যে আমরা তাহলে কি করব। আগে ছিল, বরাবরই আছে আইনে, ইন রাইট অফ সেলফ ডিফেন্স এবং সেলফ ডিফেন্স অফ লাইফ, সেলফ ডিফেন্স অফ প্রপার্টি, সবগুলোতেই, শুধু পুলিশ কেন, যে কোনো ব্যক্তিও আত্মরক্ষার্থে নিজেকে করতে পারেন, শক্তি প্রয়োগ করতে পারেন। প্রশ্নটা আসে এই কারণেই যে বারবার একই ব্যাখ্যা, যে পুলিশ অস্ত্র উদ্ধার করতে গিয়েছিল, সেখানে আত্মরক্ষার্থে তাদের উপরে গুলি ছোড়া হয়েছে, আত্মরক্ষার্থে গুলি করেছে। আমার মনে এই হয় না বারবার একই ব্যাখ্যা কি না, বিশ্বাসযোগ্য? এরকম এবং ব্যাখ্যা, সেক্ষেত্রে এরকম তদন্তের ব্যাখ্যা কিন্তু ব্যবস্থাটা এবার আসেনি। নিরপেক্ষভাবে করা হয় না কেন? পুলিশই তদন্তের আবার ব্যবস্থা তদন্ত করে সেটা। না, পুলিশের তদন্ত মোটেই নয়। আমরা এবারে যে কয়টি হয়েছে মৃত্যুর ঘটনা শুনেছি, প্রত্যেকটি সম্পর্কে আমরা বলেছি এইগুলোর সরাসরিভাবে আমরা প্রশাসনিকভাবে এবং প্রয়োজন হলে আমরা আইনিভাবে বিচারক দিয়ে এগুলোর অনুসন্ধান করাবো এবং এগুলোকে কোনো ক্রমেই প্রশ্রয় দেওয়া হবে না। আমরা নিজেরাই এটি সমর্থন করি না, এটা কোনো রকমে করার যাতে না হয় সেজন্য আমরা কোনো প্রশ্রয়ও দেব না। সুতরাং এটা কি নিশ্চিত করতে পারেন আপনি যে এই ধরনের হত্যাকাণ্ড আর ঘটবে না? আর ঘটবে না আমি এক্ষুনি বলতে পারি না, কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব যাতে না হয়। ধন্যবাদ। খন্দকার মোশাররফ হোসেন। আমি জনাব এইচটি ইমাম সাহেবের সাথে একমত যে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডই কোনো সময় গ্রহণযোগ্য নয়। এটা যে কোনো সরকারের সময় এটা গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে অবশ্যই আমি বিশ্বাস করতে চাই যে এইচটি ইমাম সাহেব, তিনি সরকারের উপদেষ্টা, তিনি যে কথা বলেছেন সে ব্যাপারে তারা আন্তরিকভাবে কাজ করবেন। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যায় যে আমাদের বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যখন বলেন যে বাংলাদেশ সন্ত্রাসী এবং জঙ্গিতে ছেয়ে গেছে, তখন এই কথার মাধ্যমে এটা কি আমার সন্দেহ হয় যে এই যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড যে আরও ঘটিয়ে যাওয়া হবে, সেটার জন্যই এই ধরনের একটি কথাবার্তা বলা হচ্ছে। এখনো পর্যন্ত এই ধরনের কোনো নজির নেই যে কোনো জঙ্গি সন্দেহে কাউকে ক্রস ফায়ারে মারা হয়েছে, এই ধরনের কোনো নজির নেই। সন্ত্রাসী, এর মধ্যে সন্ত্রাসী কথা, সন্দেহজনক সন্ত্রাসী। এবং এইভাবে যদি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী যদি এইভাবে বলেন, তাহলে জনমনের সন্দেহ সৃষ্টি হতেই পারে। ধন্যবাদ। খুব সংক্ষেপে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে পৃথিবীব্যাপী, বিশেষ করে আপনারা যদি পাকিস্তানের দিকে এখন তাকান, পাকিস্তান তো প্রায় তালেবানদের দখলে চলে যাওয়ার মতো এরকম একটি অবস্থা। ভারতে যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং আমরাও এর আওতার বাইরে যে অবস্থাই হোক, আপনি একটু আগে যেটা বলেছেন যে কোন ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরকার প্রশ্রয় দেবে না, সেই অবস্থানটায় থাকছেন কিনা? অবশ্যই থাকছি। এবং তার সঙ্গে এই সন্ত্রাস দমন, যেটা বলছি যে এই যে বাইরে থেকে যে সন্ত্রাস যেগুলো আসছে, সেগুলো তো আমাদের অবশ্যই প্রতিরোধ করতে হবে। আরো ভবিষ্যতে হয়তো আলোচনা হবে, সন্ত্রাসের প্রসঙ্গ হয়তো ভবিষ্যতে আলোচনা হবে। আমি আর ওই প্রসঙ্গে যাব না দর্শকদের মধ্যে। হ্যাঁ, সামনের সারিতে আপনি। এটা কিন্তু র‍্যাব কিন্তু বিএনপির সময় শুরু হয়েছে, ক্রসফায়ারও কিন্তু বিএনপির সময় হয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, আপনি। তারা বলছে যে জঙ্গি বাহিনী নেই, আর সরকার বলছে যে হ্যাঁ আছে। এটা তো বিএনপি আমল থেকে শুরু হয়ে আছে। এই যে বাংলা ভাই, এই বিভিন্ন যে দেখা যাচ্ছে, এটা কি এখন নেই বলছে? এটা তো ঠিক হচ্ছে না, কথাটা কেমন যেন শোনা যাচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, আপনি। আচ্ছা, উনি পাকিস্তানের কথা বললেন, পাকিস্তানে জঙ্গলি আছে। পাকিস্তানে তো সরকার পক্ষ কোনো জঙ্গলি বলে না, আমাদের দেশে তো সরকার ভাবে। পাকিস্তানে এখন সরকার বলছে, অনেকদিন বলেনি কিন্তু এখন বলছে। তানিয়া আমির। ধন্যবাদ। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের 4 নেতা, আপনার যাদেরকে হত্যা করা হয়েছে জেলের ভেতরে, রাষ্ট্রীয় কাস্টডিতে যখন তারা ছিল, বিচার বহির্ভূত। এবং এটা আমাদের এখনো লজ্জা যে আমরা ঠিক মতোভাবে এখনো তাদের বিচার করতে পারিনি, যারা অপরাধী ছিলেন।
একই সাথে আমি স্মরণ করছি সীমা চৌধুরী। এখানে নারীদেরকে অনেক সময় নিরাপত্তা হেফাজতের নামে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়, যেখানে বিভিন্ন আমাদের ইয়াং গার্লস অ্যান্ড লেডিস পরে রেপড অ্যান্ড দেন কিল্ড। আমি সীমা চৌধুরীকে এখানে স্মরণ করছি এবং আমার প্রত্যাশা আমরা যাতে এগুলোকে আমরা এখানে আমার মনে হয় প্যানেলে আমরা সকলেই একমত যে আমরা সেটা দেখতে চাই না। অ্যাট দ্য সেম টাইম একজনের মতামত পাইনি। অ্যাট দ্য সেম টাইম ওনার সঙ্গে এটা নিয়ে আগে কথা হয়েছে আমার। অ্যাট দ্য সেম টাইম যেটা অ্যাড্রেস করতে চাই যে এই জঙ্গি বলছেন বা এই যে এই বিশেষ সন্ত্রাসের কথাগুলো বলছেন, হাউ ডু উই অ্যাড্রেস দ্যাট, এবং এইটাকে নিয়ে কিন্তু আমাদেরকে আলোকপাত করতে হবে। আমি এখানে একটা আইডিয়া থ্রো করতে চাই আপনার প্রোগ্রামের মাধ্যমে। আমাদের একটা চমৎকার আইন আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973। এখানে মানবতা বিরোধী অপরাধ থেকে শুরু করে অনেকগুলো অপরাধ বলা আছে এবং একটা ক্যাটাগরি দেওয়া আছে এনি আদার অফেন্স আন্ডার ইন্টারন্যাশনাল ল। অর্থাৎ জঙ্গি দমনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে অপরাধগুলো হয়ে গেছে ওগুলো কিন্তু বিভিন্ন সনদে, 16টা সনদ আছে, অটোমেটিক্যালি ওগুলো এনফোর্সেবল আন্ডার দিস ল। ক্রসফায়ার সম্পর্কে আপনার আমি সেটাই বলছি, ক্রসফায়ারটা হচ্ছে সাধারণত বিকজ আমরা দীর্ঘমেয়াদীভাবে এই জঙ্গি যারা আছে বা যারা হয়তো বিশেষ সন্ত্রাসী আছে আমাদের দেশে, তাদেরকে হয়তো আমরা এই যে সাধারণ যে পিনাল কোড আছে বা আমাদের যে সিস্টেম আছে সেই আইনে হয়তো আমরা ফেলতে দ্বিধাবোধ করছি, পসিবলি আই অনলি অ্যাসিউম দ্যাট এফেক্টিভ কিছু নাই। এখানে যেটা বলছি এই আইনে সরাসরি হাইকোর্ট লেভেলে এবং একটাই আপিল হয় যেটা হচ্ছে অ্যাপেলেট ডিভিশনে, এবং এই অপরাধগুলো যেগুলো আমরা বলবো আমাদেরকে কোনো রাষ্ট্র বা পৃথিবী বা মানবাধিকার সংগঠন বলতে পারবে না তোমরা যাতা করছো, কারণ এই আইনের আদলে যে অপরাধগুলো হচ্ছে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ। ধন্যবাদ। আমরা নতুন কিছুই করব না। এম শাহিদুজ্জামান। আমি মূলত সম্পূর্ণ একমত। এটা তো যে কোনো স্বাভাবিক মানুষই স্বীকার করে নেবে যে ক্রসফায়ার জাতীয় এই ধরনের হত্যা বিচার বহির্ভূত হত্যা, এটা ইটস অ্যান অ্যাক্ট অফ ক্রাইম। তবে এখানে আমি একজন আন্তর্জাতিক নিরাপত্তা বিশারদ হিসাবে এটাও দেখি যে আমরা যতখানি পারফেকশনিস্ট হই না কেন, আইডিয়ালিস্ট, এই পশ্চার আমাদেরকে কিন্তু সবসময় অ্যাকচুয়ালি ব্যক্তি নিরাপত্তা দেয় না। বিভিন্ন দেশের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, এমনকি ভারতের দিকেও যদি তাকিয়ে দেখেন, বিভিন্ন সময় দেখবেন ওদের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ অনেক সময় সেলফ ডিফেন্স অ্যাক্টের মাধ্যমে, যেমন এই যে ন্যাকশালাইটস বা মাওয়িস্টদের সাথে যখন ডিল করে, অনেক ঘটনা ঘটে যেখানে এই ধরনের মৃত্যু ঘটে থাকে। তবে এটা একটা জিনিস মনে রাখতে হবে কি, যে সমাজে যখন একটা পর্যায়ে পৌঁছে যায়, যখন ক্রাইম মানুষকে একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, যখন মানুষ দেখতে পায় যে তার কোনো ব্যক্তি নিরাপত্তা নাই, তখনই কিন্তু ওই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। এটা মোটেও কাম্য নয়, কখনো সম্ভব না। তবে এই বিষয়ে আমি ডেফিনেটলি সরকারকে বেনিফিট অফ ডাউট দেব। আমি এখনো মনে করি যে তারা র্যাবকে ব্যবহার করবে এমনভাবে যা একটা ব্যালেন্স মেনটেন করতে পারবে, মানুষের নিরাপত্তা বোধও যেমন থাকে তেমনি এ ধরনের অঘটনও যেন না ঘটে। ধন্যবাদ। আমরা পরের প্রশ্ন নেব। পরের প্রশ্ন করছেন মোহাম্মদ আনোয়ারুল কাদির। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে কৃষকরা কি তাদের ধান বিক্রি করতে পারছে? যদি না পারে, আপনি কি মনে করছেন? আপনার চোখের সামনে কি ধরা পড়ছে? কোনো খবর পাচ্ছেন আপনি গ্রাম থেকে? যেমন আমি কিছুদিন আগে, আমার গ্রামের বাড়ি হলো দিনাজপুরে, সেখান থেকে আমি ফোনে জানলাম যে বাজার মূল্য সরকার নির্ধারিত করে দিয়েছে কেজি প্রতি 14 টাকা। সেখানে মন প্রতি অর্থাৎ 37.5 কেজিতে 1 মন, সেখানে 1 মন বিক্রি হচ্ছে মাঠ থেকে তুলে আনা ধান 300 টাকা করে। এটা কি সরকারের সঙ্গে সংঘর্ষ করছে না? ধন্যবাদ। এম শাহিদুজ্জামান। এই বিষয়টা ঠিক আমার অতখানি আমার কোনো ধারণা নেই, কাজেই আই উইল গিভ আপ মাই টার্ন টু স্পিক। ধন্যবাদ। তানিয়া আমির। ধন্যবাদ। আমি মনে করি আমাদের এই যে ফুড সিকিউরিটি হিসেবে এই পুরো জায়গাটা দেখা প্রয়োজন। সাধারণত ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, তারা আমাদেরকে বলে সাবসিডির বিরুদ্ধে, কিন্তু WTO লেভেলে দেখবেন যে ইউরোপ, আমেরিকায় কখনোই WTO-তে অ্যাগ্রো প্রোডাক্ট কখনো ফ্রি ট্রেড নেগোসিয়েশনস এগ্রিমেন্ট বলেন বা ইভেন আলোচনার ভিতরে এজেন্ডাভুক্তই হয় না। এখানে ইউরোপ এত সাবসিডি দিচ্ছে তাদের শস্যকে, এখানে বাটার মাউন্টেন আছে। কিন্তু এখানে যে প্রশ্নটা, যে সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছেন, সেই দামটা পাওয়া যাচ্ছে না। আমি ওখানে সেটাই বলছি, এখানে সাবসিডির বিষয় আছে, একটা ইন্টারভেনশনের বিষয় আছে। সো এখানে মার্কেট ইন্টারভেনশন, সাবসিডি, সরকার হ্যাজ টু ইউজ দিস ইনস্ট্রুমেন্টস এটা ন্যায্য যেই দামটা দেওয়ার জন্য। এবং সেখানে আমাদেরকে আগে বলা হতো যে ফ্রি মার্কেটে এগুলো করা ঠিক না, এবং যারা ফ্রি মার্কেটের পক্ষে সবচেয়ে বেশি বলতেন তাদের দেশে, আমি আমেরিকার উদাহরণ মাত্র দিতে যাচ্ছিলাম, যে প্রতি বছর কিন্তু তাদের সমুদ্রের নিচে টনস অ্যান্ড টন গম
কিন্তু ফেলে দেওয়া হয়, কারণ বাজারের প্রাইসটা স্টেবল রাখার জন্য। একইভাবে ইউরোপে যেই তাহলে সাবসিডি কি দেওয়া হয়, বাংলাদেশে এখন সরকারের গুদাম খালি করার জন্য সেরকম কিছু করা উচিত যে চাল তারা নদীতে ফেলে দিয়ে তারপরে বাজার থেকে কিনবে? কারণ প্রশ্নটা হচ্ছে যে কৃষক পাচ্ছে না টাকাটা। আপনি জিনিসটাকে উল্টো করে বললেন। যেটা প্রয়োজন, যেটা আমি বললাম ইন্টারভেনশন, মানে ইউরোপে আপনি কিন্তু এই প্রশ্নটা কখনই বোধহয় করবেন না যে যেখানে তাদের পাহাড় বানিয়ে রেখেছে, যেখানে শস্য যেই বছর বেশি হচ্ছে, স্টোরেজের বিষয় আছে, স্টোরেজের ক্যাপাসিটি বাড়াতে হবে, যেখানে ওইটা ইন্টারভেনশন মানে তো তাই। আপনি যখন ইন্টারভেনশন করবেন, এটা মার্কেট প্রাইস হচ্ছে না, এখানে স্টোরেজের বিষয় আছে, এখানে যেখানে কম হচ্ছে সেখানে কৃষককে সাবসিডি দেওয়ার বিষয় আছে, এখানে আপনার এই যে ওভারঅল জিনিসটাকে আমার মনে হয় এইটা ডিমান্ড সাপ্লাইয়ের লেভেলে দেখা উচিত না, এটা একটা সিকিউরিটি, ফুড সিকিউরিটি হিসাবে আমাদের জিনিসটা দেখা দরকার। ধন্যবাদ। দর্শকদের মধ্যে মতামত নেই। হ্যাঁ, আপনি। আমাদের দেশের কৃষকরা তো বরাবরই বঞ্চিত হচ্ছে, তো এই ক্ষেত্রে কি কোনো আইনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না? ধন্যবাদ। এইদিকে হ্যাঁ, আপনি। বর্তমান সরকার যে ম্যাসিভ ইলেকট্রনিক আপনার নির্বাচনের মাধ্যমে যে আসছে, তাদের নির্বাচনী ইস্তাহারের মধ্যে অন্যতম একটা বিষয় ছিল যে তারা কৃষকদেরকে সার এবং সেচ প্রকল্পের মধ্যে বিশেষ সহায়তা দিবে। তো এখন এগুলো তদ্রুপভাবে পাচ্ছে না। এরপরে যদি তারা যে টাকা তারা ব্যয় করে উৎপাদন করেছে সেই মূল্য যদি তারা বিক্রি না করতে পারে, তাহলে তো আমরা না খেয়ে মরবো। এবং সেই ব্যাপারে একটা আইন করে এটা ইমপ্লিমেন্ট করা উচিত। আপনি। আমার মনে হয় সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছেন সেটা যথাযথভাবে পালন করা উচিত সরকারের, নতুবা কৃষকরা নিরুৎসাহিত হবেন এবং এর ফলে অদূর ভবিষ্যতে আমাদের উৎপাদনের উপর প্রভাব পড়তে বাধ্য হবে। ধন্যবাদ। এইচটি মাম। জি, আপনারা জানেন আমাদের এই ম্যানিফেস্টোতে প্রথমেই বলা হয়েছে যে দ্রব্যমূল্য সহনশীলতার মধ্যে রাখা হবে, নিয়ন্ত্রণের মধ্যে রাখা হবে এবং সকলের যাতে দেশে খাদ্যাভাব না ঘটে সেটি যেমন ব্যবস্থা করা হবে, তেমনি কৃষক যেমন ন্যায্য মূল্য পায় এবং উৎপাদন যাতে বৃদ্ধি করে তার জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। এবারে এই কিছুক্ষণ আগেই বন্ধু মোশাররফ সাহেব বলছিলেন যে ইয়ের কথা, চালের দামের কথা 10 টাকায় খাওয়ানো হবে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওগুলো কখনো বলা হয়নি, বলা হয়েছিল যে 16 টাকায়, এবং আমরা একেবারে ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসব। আপনি বলুন, এমন কেউ বলতে পারবেন যেখানে এখন যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নটাতে আমি যেতে চাই আপনাকে সহায়তা করার জন্য, যে মূল প্রশ্নটা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনের সমস্যা কোথায়, সরকার যে দামে কিনতে চাচ্ছে আমি ওটাতে কেন কিনতে এটা তো পারছে না? পলিসি প্যাকেজ। পলিসি প্যাকেজ মানে যেখানে কৃষককে আমি সহায়তা দিচ্ছি, বিদ্যুৎ নিশ্চয় একেবারে বিদ্যুতের নিশ্চয়তা দেওয়া হয়েছিল। এবারে প্রচুর আমরা শহরে কষ্ট করেছি, কিন্তু গ্রামাঞ্চলে কোনো বিদ্যুতের অভাব ছিল না। চাষের জন্য আপনার পানি সরবরাহ ব্যাপক ছিল, সার নিয়ে কোনো জায়গায় কোনো রকম প্রশ্ন ওঠেনি। কৃষকরা ন্যায্য মূল্যে প্রচুর সার পেয়েছেন, সারের কোনো অভাবই ছিল না। এবং তার ফলে এবারে যে বাম্পার ফলনটি হয়েছে, এই ফলনটি হলে তার ফলে কৃষক যাতে ভবিষ্যতে এরকমই করে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চাই, ভবিষ্যতে যাতে খাদ্য নিয়ে আমাদের খাদ্য নিরাপত্তা নিয়ে চিন্তা ভাবনা না করতে হয়, তাহলে কৃষককে ন্যায্য মূল্য দেওয়াটাও ওই প্যাকেজের মধ্যেই। অতএব যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেই মূল্যটি যাতে কৃষক পায়, সেটির জন্য যা যা ব্যবস্থা করা দরকার সেগুলো আমরা নিচ্ছি। আপনারা জানেন আমাদের দুজন মন্ত্রী কিন্তু, খাদ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং ডক্টর রাজ্জাক, দুজনই এই বিষয়ে অত্যন্ত সজাগ। তারা প্রচুর বক্তব্যও দিয়েছেন, সব জায়গাতে যাচ্ছেন। আমি নিজে নর্থ বেঙ্গলে গেছি এবং দিনাজপুরের যে প্রশ্নকর্তা যে কথাটি বললেন, দিনাজপুরের একটি অঞ্চলে হয়তো হবে, কিন্তু আমি মোটামুটি আমিও ওই অঞ্চলেরই লোক, দিনাজপুরের না হলেও যথেষ্ট খোঁজ খবর রাখি। এখন পর্যন্ত এই সমস্যাটি দাঁড়ায়নি। তবে আমাদের গোডাউনের এই খাদ্যজাত করার জন্য যাতে উদ্বৃত্তটা রাখার জন্য ব্যবস্থা করা হয়, ওই দিকটাতেও আমাদের নজর দিতে হবে, যাতে আমরা আরো সংগ্রহ করে রাখতে পারি। আমি শুধু দিনাজপুর থেকে যে প্রশ্নটি দিনাজপুরের প্রশ্নকর্তা করেছেন, আমি মনে করি যে শুধু দিনাজপুরই এই ঘটনা নয়, এটা সারা বাংলাদেশেই বর্তমানে অবস্থা এটা রয়েছে। জনাব এইচটি ইমাম সাহেব যেটা বললেন, যে তিনি বললেন যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং এটা প্যাকেজের অংশ, আমরা এটাকে সমর্থন করি, প্যাকেজের অংশ। কিন্তু আমি এটাও সমর্থন করতে চাই প্রশ্নকর্তার যে কনসার্ন এবং আরও যারা প্রশ্ন করেছেন, যে যদি এই বছর কৃষক যদি তার ন্যায্য মূল্য না পায়, অর্থাৎ উৎপাদন করতে যে খরচ হয়েছে সেই মূল্যটাও যদি না পায়,
সে যদি আগামী বছর ধান চাষ না করে বিকল্প কিন্তু কিছু শস্য আছে যেগুলো আরও বেশি পয়সা কৃষক পেতে পারে, তখন কিন্তু আমাদের দেশে খাদ্যাভাব প্রকট আকার ধারণ করবে। সেই জন্যে আমি মনে করি যে কৃষক সরকার যে মূল্য নির্ধারণ করেছেন তারা যাতে পায় সেটার ব্যবস্থা করা উচিত। শুধুমাত্র মাননীয় 2 জন মন্ত্রী বক্তব্য রাখলেন তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। গোডাউন ভর্তি হয়ে গেলে সেখানে যারা এই ধানকল মালিক আছে তাদের কাছে নিজস্ব গোডাউন আছে, সেগুলোকে ব্যবহার করে সরকার সেখানে চাউল রাখতে পারেন, ধান রাখতে পারেন। এবং আরও অন্যান্য যেমন বিএডিসির অনেক সারের গুদাম এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সেই গোডাউনগুলোকে ব্যবহার করা যায়। এবং সরকারের যদি আন্তরিকতা থাকে তাহলে আমার মনে হয় যে কৃষককে তাদের যে সরকার যে মূল্য বেঁধে দিয়েছে সেই মূল্য যাতে করে কৃষক পায় সেটাই সরকার অতি শীঘ্র অতি দ্রুত শুধু বক্তব্য নয় বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন, এটা আমি আশা করি। ধন্যবাদ। আমরা পরের প্রশ্ন নেব। পরের প্রশ্ন করছেন মোহাম্মদ সাইদুল গনি। দেশের রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন দেখছেন কি? আপনি দেখছেন কিছু? গতকালকের ঘটনায় মনে হয় মাত্র শুরু হয়েছে। গতকালকে ঘটনা বলতে আপনি বলছেন যে ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া, তার যে ডক্টর ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর প্রধানমন্ত্রীর বাসভবনে বিরোধী দলীয় নেত্রী এবং বিরোধী দলের নেতারা যে দেখতে গিয়েছিলেন এবং যে সহানুভূতি দেখিয়েছেন, সমবেদনা প্রকাশ করেছেন, সেটা একটা এই ধারাবাহিকতা ঠিক থাকবে কিনা ইঙ্গিত। জি, ধন্যবাদ। এম শাহিদুজ্জামান। ধন্যবাদ। এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয়। আমরা এটা রিয়েলাইজ করতে হবে, আমরা কিন্তু এখন আমাদের দেশে একটা জেনারেশন থেকে আরেক নেক্সট জেনারেশনে যাওয়ার পর্যায়ে চলে আসছি। এখন আমাদের দেশে 2 দলের নেতৃত্বই তারা এমন একটা এইজ ব্র্যাকেটে চলে আসছে যার থেকে কোনোভাবে আমরা আশা করতে পারি না বা কল্পনা করতে পারি না যে এই প্রজন্ম আগামী 5 বছর পরে বা 10 বছর পরে একই ধাঁচে কন্টিনিউ করবে। তারপর আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের সমস্যাগুলো অনেক প্রকট। এই যে ভবিষ্যতে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিণতিগুলো, তারপর রিসোর্স স্কার্সিটি, এই যে আমাদের এখন যে প্রয়োজন আণবিক পাওয়ার, অ্যাটমিক পাওয়ার প্রয়োজন পাওয়ার জেনারেশনের জন্য, তারপর ঢাকার যে প্রচণ্ড যানজট, একটা সাবওয়ে সিস্টেম এখনো আমরা বাস্তবায়িত করতে পারছি না। কাজেই আমাদের পুরোপুরি এখন রাজনৈতিক সংস্কৃতিতে এমন এমন জিনিসগুলো সামনে নিয়ে আসতে হবে যেগুলো মোটামুটি সাধারণ মানুষের অস্তিত্বের সাথে জড়িত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে অতীতমুখী অনেক ধারণা, এটা শুধু একটা দল না, এই যে দুইটা দলের মধ্যেই এটা চলেছে। কিন্তু একটা আশার বাণী হচ্ছে কি, দেখেন ওই যে আমেরিকান পলিটিক্যাল সিস্টেমে একটা টার্ম ব্যবহার করে বাইপার্টিজান, রিপাবলিকানস ডেমোক্রেটসরা অনেক ফরেন পলিসি ইস্যুজে তারা বাইপার্টিজান ভিউ নেয়। এই টার্মটা আমাদের দেশে আগে কেউ ব্যবহারই করতো না। ইদানিং আমি খুবই আনন্দের সাথে লক্ষ্য করছি আমাদের রাজনীতিবিদরা টেলিভিশন টক শোতে বাইপার্টিজান শব্দটা ব্যবহার করা শুরু করে দিয়েছে। এর অর্থ হচ্ছে যে এর মধ্যে তারা বুঝতে পারছে যে এই দুইটা রাজনৈতিক দলের ভিতরে এমন এমন কিছু বেসিক ইস্যুসে তাদের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আর তাছাড়া এটাও মনে রাখতে হবে যে আগামীকালে যেন অশুভ কোনো শক্তি যেন আমাদের গণতন্ত্রকে ব্যাঘাত না ঘটায়। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে রাজনীতিতে যত তাড়াতাড়ি সুস্থ উন্নয়নমুখী বাস্তবধর্মী চিন্তাধারা আসবে ততই আমাদের সবার জন্যই মঙ্গল। ধন্যবাদ। তানিয়া আমির। ধন্যবাদ। জি, গতকালের ইস্যুটা তাৎপর্যমূলক ছিল এবং শহীদুল ভাই নিউক্লিয়ার পাওয়ার কথা বলেন, একই সাথে স্মরণ করছি ডক্টর ওয়াজেদ মিয়ার যেই মেধা ছিল এই সাবজেক্টের উপরে, জাতি একটা কিন্তু বড় লস জাতির জন্য। কারণ এই জাংচারে আমরা এটা নিয়ে এখন আমরা রেডি এই জিনিসটা এক্সপ্লোর করার জন্য, এবং ওনার এখানে মেধা এবং প্রযুক্তির এর উপরে ওনার যে দক্ষতা সেটা জাতির জন্য একটা বিশাল লস। এর সাথে বলবো আমি যে একটা হচ্ছে যে 2 দলের, আরেকটা বলবো যে দলগুলোর ভেতরেও অন্তর্নিহিত কিছু জিনিস প্রজন্ম থেকে যারা আছেন, যারা ট্যালেন্টেড, আমরা যাদেরকে খুব মানে দেশের গর্ব মনে করি, তাদের সঙ্গে যখন কথা বলি, ইয়াং আমাদের থেকেও যারা ইয়াং এখন আমাদের প্রফেশনে আসছে, অন্য প্রফেশনে দেখছি, তাদেরকে যখন জিজ্ঞেস করি রাজনীতিতে কেন আসছে না, একটা হচ্ছে যে পার্টিগুলো কিন্তু ট্যালেন্ট হান্ট করছে না, তাদেরকে পার্টি কিন্তু নিচ্ছে না। আমি শুনেছি যখন বঙ্গবন্ধু কিন্তু এরকম ট্যালেন্ট হান্ট করতেন, উনি খুঁজে খুঁজে বের করতেন, তুমি আসো তো, তুমি এসে তোমাকে এই দায়িত্বটা দিয়ে দিলাম, সো খাটাতেন।
এবং আমাদের এখানে কিন্তু কাজ করার লোক, কাজের হাত অনেকেরই আছে এবং আমরা কিন্তু খাটতে কোনো অসুবিধা নেই। এবং এই জায়গাটা আমি মনে করি দলের ভিতর থেকেও এটা একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। এবং যারা বাইরে আছেন, যারা অনেক দেশকে দিতে পারেন, তারাও সামহাও অ্যাট্রাক্টেড না এই দলগুলোর ভিতরে ঢুকতে। অনেকে তারা মনে করছেন যে আমাদের হয়তো পায়ে বেরি পুড়িয়ে দেবে, কথা বলতে দেবে না, কাজ করতে দেবে না, এবং এই নেতা নেত্রীদের তোষামোদি করতে আমরা সবসময় পারবো না। সো এই ব্রিজটা, আপনি প্রজন্মের কথা বলতেন, হাউ ডু উই ওভারকাম দিস ব্রিজ, এই গ্যাপটা কিন্তু শুরু হয়েছে, এটা বলা যায়। শুরু হয়েছে। ধন্যবাদ। শুরু হয়েছে। আপনি? আমার কাছে এখানে দুইটা জিনিস পরিষ্কার দেখা যায়। একটা হচ্ছে 111-এর যে শিক্ষাটা, ওইটার জন্য আসছে, আর একটা হচ্ছে বেগম খালেদা জিয়ার সামনে যে বাড়িটা দখল হয়ে চলে যাচ্ছে, এইটাও বোধ হতে পারে। আপনি? বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া একটা শুভ কাজের উদ্বোধন করেছে। আমার মনে হয় এটা নেগেটিভ না নিয়ে আমরা সবাই এটা পজিটিভলি নিয়ে, আমার এসটি ইয়ম স্যার এখানে আছেন, উনি আমাদেরকে দিতে পারবে কিনা যে এটা কতদূর চলবে, এটা ডিপেন্ডস করবে আওয়ামী লীগ তাদেরকে কত কোঅপারেটিভভাবে দেখবে সেটার উপরে। আমরা মনে হয় যে তার কাছ থেকে আমরা কিছু শুনতে পারি এই ব্যাপারে। আপনি? বাংলাদেশের মানুষকে কিন্তু আমরা অনেকটা দুই ভাগে ভাগ করতে পারি, আওয়ামী লীগ, বিএনপি। কিন্তু আমরা যারা মানে ইয়াং জেনারেশন, আমরা চাই যে এই দুইটা দল যদি একসাথে হয়, আমরা এই ডিভাইডেশনটা না করে আমরা ম্যাসিভ একটা ইউনিটি কিন্তু পেতে পারি। এটা আমাদের পজিটিভলি দেখা উচিত। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি, একজন প্রশ্নকর্তা বলেছেন যে এটা বেগম খালেদা জিয়া যে কালকে বিরোধী দলের নেত্রী হিসাবে তিনি যে পদক্ষেপ, সহমর্মিতা দেখিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রীকে, এবং ডক্টর ওয়াজেদ মিয়া, তিনি শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী নন, তিনি একজন পরমাণু বিজ্ঞানী, অত্যন্ত প্রথিতযশা বিজ্ঞানী। আমিও বিজ্ঞানের ছাত্র শিক্ষক হিসাবে ওনার সাথে অনেক দিন কাজ করার সুযোগ পেয়েছি বিজ্ঞানের ক্ষেত্রে। তো উনি একজন বিজ্ঞানী এবং এদেশের একজন কৃতি সন্তান। তাকে হারিয়ে আমরা সবাই শোকাভিভূত এবং আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তার রুহের মাগফিরাত কামনা করছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কালকে আমাদের সকলকে নিয়ে, আমিও সেখানে উপস্থিত ছিলাম, আমরা ডক্টর ওয়াজেদ মিয়ার মৃতদেহ দেখার জন্য আমরা তো দেখেছি টেলিভিশনে। এখন আপনারা যে গিয়েছেন, সেটা কি একটা সংস্কৃতির পরিবর্তন? খুব সংক্ষেপে বলতে হবে, সময় নেই, সেজন্য আমি সংক্ষেপে বলছি যে আমরা এটা কিন্তু প্রথমই করিনি। একজন প্রশ্নকর্তা বলেছেন এই ধরনের ঘটনা কিন্তু প্রথমই হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী কিন্তু এর আগে পহেলা বৈশাখে শুভেচ্ছা বিনিময়ের জন্য তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার বাসায় গিয়েছিলেন, ইতিপূর্বে গিয়েছিলেন। তখন কিন্তু এটা আছে। তবে আমার কথা হলো যে আমরা আজকে যে ক্রান্তিকাল অতিক্রম করছি, আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন, এবং এই জাতীয় ঐক্যের জন্য দুই দলের মধ্যে ইতিবাচক যে সম্পর্ক স্থাপন দরকার। আমি একটু বলি, এই সংস্কৃতিতে সরকারকেই সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখতে হবে। এই প্রসঙ্গে আমি বলবো যে সামাজিকতা, লৌকিকতা ইত্যাদি থেকেই শুরু হয় ইতিবাচক পদক্ষেপ। অবশ্যই এটি ইতিবাচক। এবারে আপনাদের জানার জন্য বলে রাখি যে পহেলা বৈশাখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি প্রথমে বিরোধী দলীয় নেত্রীকে কার্ড পাঠিয়েছেন, শুভেচ্ছা পাঠিয়েছেন। এবারকার কথা বলছি। তবে আমাদের যে অবস্থান, যে যেহেতু সরকারে আছি কিংবা আমরা বিপুল সংখ্যাধিক্য নিয়ে আছি, সেজন্যই আমাদেরই সবসময় এগিয়ে যেতে হবে। এটি ভালো, আমরা এগিয়ে যাই, সববারই গেছি। কিন্তু আপনি যদি একটু ইতিহাসের ধারা, ইতিহাসের কথা না, পেছন দিকে যদি তাকিয়ে থাকেন, তাকিয়ে দেখেন মার খেয়েছি সবসময় কিন্তু আমরাই। বঙ্গবন্ধু হত্যার পরের থেকে 4 নেতা, তারপরে 21শে অগস্টে ধরুন কিবরিয়া সাহেবের হত্যা বলুন, হাসানুল্লাহ মাস্টার বলুন, আপনি কি এটুকু বলতে পারেন, আপনি কি এটুকু বলতে পারেন যে আপনারা হাত বাড়িয়ে দেবেন সব সময়ের জন্য? আমরা হাত বাড়িয়ে দেব, কিন্তু ওই হাতে ধন্যবাদ সময়ের কারণে শেষ করতে যাচ্ছি। আমি একটু কথা যোগ করতে চাচ্ছি, হাত বাড়িয়ে দেব ঠিকই, কিন্তু ওই হাতের উপরে আবার গ্রেনেড না এসে পড়ে। সময়ের কারণে শেষ করতে হচ্ছে। আমাদের পরের অনুষ্ঠান রাজশাহীতে, আর সেই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে মোবাইল টেলিফোন নাম্বার 01819707030 এই নম্বরে ফোন করতে পারেন, অথবা SMS ও পাঠাতে পারেন। আর ইমেল করতে চাইলে লিখুন bengali@bbc.co.uk এই ঠিকানায়।
আজকের প্যানেলের সদস্যবৃন্দ, মিলনায়তনে উপস্থিত দর্শকবৃন্দ এবং রেডিও টেলিভিশনের অগণিত শ্রোতা দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ চীন মৈত্রী মিলনায়তন কেন্দ্রের কর্তৃপক্ষ এবং চ্যানেল আই কর্তৃপক্ষকে। আজকের অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমি কামাল আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় চাইছি। শুভরাত্রি।